খুব সকালে মায়ের কান্নায় ঘুম ভাঙে নিবিড়ের। সে তাড়াতাড়ি রুমের বাইরে বেরিয়ে আসে। মার কান্না দেখে নিবিড় মায়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? নিবিড়ের কথা শুনে তার মায়ের কান্না আরো বেড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলল, তোর ওই আনোয়ার চাচা আজকেও ঝামেলা করেছে তোর বাবার সাথে। তোর বাবাকে মারধরও করেছে। আবার বিচার হবে বলে তোর বাবাকে পঞ্চায়েতে ধরে নিয়ে গেছে। মায়ের মুখ থেকে এই কথা শুনে নিবিড় তার মাকে বলল, মা তুমি কান্নাকাটি করো না, আমি আছি তো, আমি দেখছি। তুই তাড়াতাড়ি যা, তোর বাবার কাছে আমাদের দরকার নেই। ওই জমিটা তোর বাবাকে ছেড়ে দিতে বলবি। তোরা যদি ভালো থাকিস তাতেই আমার শান্তি। তোর বাবার শরীর ভালো নেই, তুই তোর বাবাকে নিয়ে চলে আয়। আমাদের এই গল্পের হিরো নিবিড় ইসলাম। নিবিড়ের বাবা সিরাজ ইসলাম ও চাচা আনোয়ার ইসলাম দুই ভাই। নিবিড়ের দাদি সেলি বেগম তার বড় ছেলে সিরাজকে সহ্য করতে পারে না। নিবিড়ের বাবা সিরাজ যখন 4 বছরের তার মা মারা যায়। তারপর নিবিড়ের দাদু মোস্তাফা ইসলাম শেলি বেগমকে বিয়ে করে। শেলি বেগমের এক ছেলে ও 2 মেয়ে, ছেলে আনোয়ার। নিবিড়ের দাদি শেলি বেগম পরামর্শ করে তার স্বামীকে আনোয়ারের নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে বলে, কিন্তু মোস্তাফা ইসলাম রাজি হয় না। শেলি বেগম অশান্তি করলে মোস্তাফা ইসলাম তার বেশিরভাগ সম্পত্তি আনোয়ারের নামে লিখে দিলেও 10 কাঠা জমি সে সিরাজকে দেয়, যে জমিতে ভালো ফসল হতো না। মোস্তাফা ইসলামের 2টো তেলের মিল ছিল, সেটা ওনার নামেই ছিল। পরবর্তীকালে 2টো তেলের মিল 2টো নাতির নামে করে দেয়। আর রোডের গায়ে একটা জমি ছিল, যেটা সিরাজের মায়ের গয়না বিক্রি করে কিনেছিল মোস্তাফা ইসলাম, তাই মোস্তাফা সেই অংশটা সিরাজের নামে লিখে দিয়েছিল। শেলি বেগম অনেক চাপ দিল, শেষ পর্যন্ত মোস্তাফা তার কথা শোনেনি। এই নিয়ে শেলি বেগম খুব অশান্তি করে। আনোয়ার তার বাবাকে খুব মারধর করে। উনি মানসিকভাবে কষ্ট পান। তার কিছুদিন পর তিনি ইন্তিকাল করেন। জমির দলিল তিনি তার পরিচিত লিকায়ত খানের কাছে রেখে দিয়েছিল আর বলেছিল সিরাজ এই জমির মালিক, এই জমির দলিল সিরাজকে দিয়ে দেওয়া হয়। শেলি বেগম ও আনোয়ার ইসলাম চেষ্টা করেও ওই জমির দলিল খুঁজে পাননি। মুস্তাফা ইসলাম মায়া বেগমকে পছন্দ করে সিরাজের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় শেলি বেগম সিরাজকে আলাদা করে দেয়। সিরাজ লোকের জমি ভাগ করে আর বাবার দেওয়া 10 কাঠা জমির উপর নির্ভর করে সে সংসার চালায়। নিবিড়ের বয়স এখন 22 বছর। সে কলেজে পড়ে আর তার সাথে বাবাকে চাষের কাজে সাহায্য করে। নিবিড়ের 2টো বোন, বড় বোন রেশমি, তার বয়স 19 বছর, সে কলেজে পড়ে, আর ছোট বোন পুতুল, সে 10ম শ্রেণীতে পড়ে। আনোয়ার ইসলামের 2 মেয়ে, এক ছেলে। বড় মেয়ে পরীর বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামীর সাথে থাকে না, বাপের বাড়িতে থাকে। ছোট মেয়ে তরি, সে রেশমির সাথে পড়ে। আর ফরিদ পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার ব্যবসা দেখাশোনা করে। যে জমিটা সিরাজের নামে তার বাবা করেছিল সেটা সিরাজ জানতো না, আনোয়ার ইসলাম চাষ করত। হঠাৎ লিকায়েত খান সিরাজকে তার বাবা দলিলটা দেয় আর সমস্ত ঘটনা খুলে বলে। সিরাজ সেই জমিতে চাষ করতে গেলে আনোয়ার ইসলাম তাকে মারধর করে। এই নিয়ে কিছুদিন অশান্তিও চলছিল। নিবিড় পঞ্চায়েতে ছুটে আসে দেখে তার বাবা সেখানে বসে আছে। নিবিড় তার বাবার কাছে এগিয়ে যায় আর বলল, বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাদু তোমার নামে লিখে দিয়ে গেছে। আমি দলিলে দেখেছি তোমার নাম, আর ওটাই তোমার জমি। ছেলের কথা শুনে সিরাজ বলল, আমি জানি বাবা, লিকায়েত খান কখনো মিথ্যা কথা বলে না। উনি খুব ভালো মানুষ। কিন্তু এখন তো উনি মারা গেছেন 1 মাস আগে। উনি বুঝতে পেরেছিলেন উনি আর বাঁচবেন না, তাই আমাকে ডেকে উনি দলিলটা দিয়ে দেন। কিন্তু ওনার ছেলে মাহবুব এখন মিথ্যা কথা বলছে। বলছে আমার কাছে যে দলিলটা আছে ওটা নাকি জাল, আসল দলিল নয়। আমি নাকি মিথ্যা কথা বলছি, আমি নাকি ওর মৃত বাবার নামে মিথ্যা কথা বলছি। কিন্তু বিশ্বাস করো, লিকায়েত ভাই আমাকে দলিলটা দিয়ে গেছে। আমার এতদিন সাহস হয়নি, কিন্তু দলিলটা পাওয়ার পর আমি ভাবলাম আমাদের জমি আমরা ছেড়ে দেব কেন? আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, তাই আমি চাষ করতে গিয়েছিলাম। আর কি হলো? পঞ্চায়েতে বিচার চলছে। মাহবুব একজন উকিল ও লিকায়েত খানের একমাত্র ছেলে। মাহবুব দলিলটা পঞ্চায়েত প্রধানকে দেয় আর বলল, এই দলিলটা আসল দলিল। সিরাজ চাচার কাছে যে দলিলটা আছে সেই দলিলটা নকল দলিল। উনি আমার বাবার নামে মিথ্যা কথা বলেছে। মাহবুবের কথা শুনে সিরাজ একটু অবাক হয়ে গেল আর বলল, তুমি কি বলছো মাহবুব? আমি কেন মিথ্যে বলবো? তোমার বাবা যখন অসুস্থ ছিল তখন উনি আমায় খবর পাঠিয়েছিলেন
আর আমাকে সব কথা বলেছিলেন আর দলিলটা হাতে দিয়েছিলেন, আর তুমি বলছো আমি মিথ্যা কথা বলছি? সিরাজের কথা আনোয়ার ইসলাম সিরাজকে বলল। মাহবুব মিথ্যে বলছে না, তুই মিথ্যে কথা বলছিস। তোর লজ্জা করছে না? জাল দলিল করে তুই আবার সম্পত্তি দখল নিচ্ছিস। আমি মিথ্যা কথা বলিনি। আমাকে লিকায়েত ভাইয়া মারা যাওয়ার আগে সব কথা বলে গেছে। ওইসব ভুলে যা, আর ওই জমিতে একদম পা দিবি না। যদি দিস তোর পা আমি কেটে ফেলবো। আনোয়ার ইসলামের কথায় সিরাজ রেগে যায় আর উত্তেজিত হয়ে বলল, বেশ করব, হাজারবার করব। আমার মায়ের গয়না বিক্রি করে ওই জমি কেনা হয়েছে, আর ওই জমির মালিক আমি। এটা কখনো মিথ্যা হতে পারে না। সিরাজের কথায় আনোয়ার ইসলাম সিরাজের গালের সপাটে একটা চড় মারে, সাথে সাথে নিবিড় তার বাবাকে ধরে ফেলে। বাবার গালে চড় মারার জন্য নিবিড় খুব রেগে যায় আর আনোয়ার ইসলামকে উদ্দেশ্য করে নিবিড় বলে, চাচা, এটা তুমি কি করছো? বাবার গায়ে কেন হাত দিচ্ছ? আমার বাবা মিথ্যে কথা বলতে পারে না। লিয়াকত চাচা যেদিন বাবাকে ডেকে পাঠিয়েছিল সেটা আমি জানি। বাবা আমাকে সাথে আনতে চেয়েছিল, কিন্তু আমার এক্সাম থাকায় আমি আসতে পারিনি। নিবিড়ের কথা শুনে আনোয়ার ইসলাম নিবিড়কে উদ্দেশ্য করে বলল, তুই একদম কথা বলবি না। মিথ্যাবাদী ছেলে, মিথ্যাবাদী। দলিল জাল করে আবার নাটক করতে এসেছিস। চাচা, আমি মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আপনি কেন মিথ্যে বলছেন? দুপক্ষে যখন তুমুল ঝগড়া চলছে, পঞ্চায়েত প্রধান মনসুর আলী বলল, তোরা যদি এভাবে ঝগড়া করিস কিভাবে মীমাংসা হবে? তারপর প্রধান মনসুর আলী নিবিড়কে উদ্দেশ্য করে বলল, নিবিড়, তুই শান্ত হ। আমরা সবাই জানি মাহবুব একজন উকিল, অনেক বড় বড় কেস মিটিয়ে দিয়েছে। ও যাচাই করে দেখছে তোদের দলিলটা জাল। আনোয়ারের কাছে যেটা আছে সেটাই আসল দলিল। লিকাইত ভাইয়া মাহবুবের নিজের বাবা, ও বিষয়টা সবই জানে। তাই আমার মনে হচ্ছে ও মিথ্যা বলছে না। আর আমি জানি সিরাজ খুব ভালো মানুষ, আর তোকে ভালো ছেলে বলেই জানি। তাই আর ঝামেলা না করে জমিটা ছেড়ে দেয়। ওই জমিটা তোর চাচারই থাকবে, তোরা ওই জমি দখল নিতে যাবি না। প্রধান মনসুর আলীর কথা শুনে নিবিড় রেগে যায় আর বলল, বাহ চাচা, আপনার তো ভালোই বিচার হলো। সব দোষ আমাদের দিলেন, আমাদের সম্পত্তির শেষ পর্যন্ত আমাদের ছেড়ে দিতে বলছেন। কত টাকা খেয়েছেন ওই আনোয়ারের কাছ থেকে? মাহবুব তো টাকা নিয়ে কাজ করে সবাই জানে, আর আপনিও তাই হয়ে গেলেন। নিবিড়ের কথায় প্রধান মনসুর আলী খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুষ খাওয়ানোর কথা বলিস? দেখ, তোর এমন অবস্থা করব তুই গ্রামেও মুখ দেখাতে পারবি না। মনসুর আলীর কথা শুনে সিরাজ ভয় পেয়ে যায়। ও জানে পঞ্চায়েত প্রধান মনসুর আলীর ক্ষমতা অনেক। সিরাজ ভয়ে ভয়ে বলল, ভাইয়া, ছোট ছেলে বলে দিয়েছে, ওকে ক্ষমা করে দিন। আমি আর জমির দখল নেব না। ওটা আনোয়ার চাষ করবে, আমার দরকার নেই। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। সিরাজের কথা শুনে সাথে সাথে আনোয়ার বলল, তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তুই কাগজে লিখে দে ওই জমিতে তোর কোনো অধিকার নেই, তবে নিবিড়কে ক্ষমা করা হবে। সাথে সাথে নিবিড় আপত্তি জানায় আর বলে, না, আমার বাবা কোনো কাগজে সই করবে না। আনোয়ার ইসলামের কথা শুনে সিরাজ ইসলাম বলল, না আনোয়ার, আমি সই করব, তুই কাগজ দে। আর আমার ছেলে কোনো ক্ষতি করিস না। আমার ছেলে পড়াশোনায় যথেষ্ট ভালো ছেলে, ওকে কালিমালিপ্ত করিস না। ওর ভবিষ্যৎ নষ্ট করিস না তোরা। নিবিড় বাবার উপর রাগ করে সেখান থেকে চলে এলে সিরাজ কাগজে সই করে সেও চলে আসে। বাড়িতে এসে নিবিড় বলল, বাবা, তুমি এত বোকা, নিজের অধিকার ছেড়ে দিলে। ওরা তো সব টাকা খেয়েছে, তুমি বুঝতে পারলে না? আমি সব বুঝি, সব জানি বাবা, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ওরা পয়সাতে বিক্রি হয়ে গেছে। পঞ্চায়েত প্রধান, উকিল, মাহবুব, ওদের সাথে আমরা পেরে উঠব না। আনোয়ার অনেক টাকার মালিক হয়ে গেছে, তাই আমাদের চুপ থাকাই ভালো। পাশে বসে মায়া বেগম সব কথা শুনছিল। সে বলল, ওরা কি নিষ্ঠুর, আমাদের কথা একটু ভাবলো না। দুটো মেয়ে বড় হচ্ছে, ওদের কি করে বিয়ে দিব? আর নিবিড়ও তো এখনো পড়াশোনা শেষ করতেই পারলো না। মায়া, সৃষ্টিকর্তা আছেই, উনি সব দেখতে পাচ্ছেন। যদি আমি সৎ হই
আর সততার পথে থাকি, উনি আমাকে নিরাশ করবেন না। আজকে আনোয়ার ইসলাম মাহবুবদের বাড়িতে এসেছে মিষ্টি নিয়ে। মিষ্টির প্যাকেট মাহবুবের মা আয়েশা বেগমের হাতে ধরিয়ে দেয়। উনি কিছু বুঝতে না পারে জিজ্ঞেস করে, কিসের খুশিতে মিষ্টি খাওয়াচ্ছেন ভাইয়া? মাহবুব আমার অনেক বড় উপকার করছে, সেজন্য মিষ্টি নিয়ে এসেছি। সে তো খুব ভালো কথা। আমি ছেলেকে বলেছি, মানুষের ভালো না করতে পারিস কখনো কারো খারাপ করবি না। আমার মাহবুবের মনটা খুবই ভালো। কথাটা বলে আয়েশা বেগম চলে গেলে মাহবুব বলল, কি করতে মিষ্টি নিয়ে এসেছেন? এসবের কোনো প্রয়োজন নেই। যে কথা আমাকে দিয়েছেন সে কথা যেন পালন করা হয়, তাতেই হবে। আর আমি কিছুই চাই না। আপনার জন্য আজকে আমাকে অনেক খারাপ কাজ করতে হয়েছে, সেটা ভালো করে মাথায় রাখবেন। সময় হলে সব হয়ে যাবে মাহবুব। হলেই ভালো, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এদিকে রেশমি আলিফের সাথে দেখা করে। আলিফ মাহবুবের সম্পর্কে খালাতো ভাই। দুজনের মধ্যে বয়সের পার্থক্য থাকলে সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। রেশমি আলিফকে বলল, আলিফ ভাইয়া, আমি বুঝতে পারছি না ও কেন এই কাজটা করলো। আমি না বলছি বলে ও কি আমার পরিবারের ওপর প্রতিশোধ নিল? না না, তুই শুধু শুধু ওকে ভুল বুঝছিস। ও যখন এই কাজ করেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। আমি একটু সময় চেয়েছিলাম, সে কারণে তোকে রিজেক্ট করেছিলাম। আর ও কী করলো? প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিবারের এইরকম ক্ষতি করতে পারলো? কথাটা বলে রেশমি কাঁদতে থাকলো। আলিফ রেশমির উদ্দেশ্যে বলল, তুমি কান্না করো না রেশমি, আমি বুঝতে পারছি তোমার কষ্ট। তবে আমি মাহবুবের সাথে কথা বলবো। তার দুদিন পর আনোয়ারের ছোট মেয়ে তরিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওরা নিবিড়কে সন্দেহ করে এবং পুলিশের কাছে নিবিড়ের নামে মিথ্যে অভিযোগ করে। পুলিশ নিবিড়কে অ্যারেস্ট করতে এলে সিরাজ তার ভাই আনোয়ার ইসলামের কাছে ছুটে যায় আর বলে, আনোয়ার কেন? তোরা আমার নিবিড়ের নামে মিথ্যা অভিযোগ করছিস। সিরাজের কথা শুনে আনোয়ার ইসলাম কিছু বলার আগে ওর মা শেলি বেগম বলল, তোর ছেলে নিবিড় আমাদের তরিকে কোথায় পাচার করে দিয়েছে। তরি আমাকে বলেছিল দাদি নিবিড় ভাই ভালো ছেলে নয়। শেলি বেগমের কথা শুনে নিবিড় কান্না করতে থাকে আর শেলি বেগমের উদ্দেশ্যে বলে, দাদি কেন মিথ্যে কথা বলছেন? তোরই আমার ছোট বোন, আমি ওর কিচ্ছু করিনি। রেশমি আর পুতুল যেমন আমার বোন, তোরইও আমার সেরকম ছোট বোন। আমি তো ওর ক্ষতি করার কথা কখনো ভাবতেও পারি না। নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে শেলি বেগম উত্তেজিত হয়ে বলল, একদম মিথ্যা কথা বলবি না। তরি আমাকে বলেছে কিছুদিন ধরেই তুই ওর পিছু নিচ্ছিলিস। তুই পারলি তরির ক্ষতি করতে? না জানি মেয়েটা আমার কত কষ্টে আছে। শেলি বেগমের কথায় রেশমি রেগে যায় আর বলে, দেখো দাদি, ভাইয়ার নামে মিথ্যে কথা বলবা না। আমার ভাইয়া ওরকম নয়। তোরই নিশ্চয়ই কারোর সাথে চলে গেছে। ওর তো বয়ফ্রেন্ড কম ছিল না। রেশমির কথা শুনে শেলি বেগম চিৎকার করে বলল, ওই আমার নাতির নামে মিথ্যা কথা বলবি না। আমাদের তরি তোর মতন চরিত্রহীন নয়। ওদের ঝগড়া শুনে পুলিশ অফিসার কাশেম বলল, তোমরা পরে ঝগড়া করবে। নিবিড়ের নামে অভিযোগ উঠছে, তাই ওকে আমরা ধরে নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ যখন নিবিড়কে নিয়ে যাচ্ছিল তখন নিবিড় তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। তবে ওরা আবার কিছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। নিবিড়ের কথা শুনে তার বাবা মা ও দুই বোন খুব কান্না শুরু করে দেয়। তারা পুলিশকে বোঝাতে থাকে কিন্তু পুলিশ তাদের কোনো কথা শোনে না। পুলিশ নিবিড়কে গাড়িতে তোলে। এই ঘটনায় সিরাজ খুব ভেঙে পড়ে আর সে অসুস্থ হয়ে পড়ে। এদিকে মাহবুবের খালাতো ভাই আলিফ মাহবুবকে বলল, তুই ভুল করলি মাহবুব ভাইয়া। রেশমির ক্ষতি করতে গিয়ে তুই পুরো পরিবারকে শেষ করে দিলি। আলিফের কথা শুনে মাহবুব বুঝতে পারলো আলিফ কি বলতে চাইছে, তাই সে বলল, আমার অত ভাবার সময় নেই। আমি টাকা পেয়েছি, কাজ করেছি। তুই কি সত্যি রেশমিকে ভালোবাসতিস? কেন তুই এ কথা বলছিস? যদি ভালোবাসতিস তাহলে এত বড় ক্ষতি করতে পারতিস না। আমি জানি না তোকে তরি কি বলেছে, তবে তরির কথা শোনার আগে তোর যাচাই করা উচিত ছিল। তরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনোয়ার চাচা নিবিড়ের নামে মিথ্যে কেস করে পুলিশ নিবিড়কে ধরে নিয়ে গেল। এটা ঠিক হলো না মাহবুব। ওপরে আল্লাহ আছে, সে কিন্তু সব দেখতে পাচ্ছে। সে কিন্তু ক্ষমা করবে না।
তাই তোকে বলছি, তোর কিন্তু ওদের পরিবারের কথা ভাবা উচিত। আর দলিলটা তুই একটু ভালো করে যাচাই করে নিতে পারতিস। আদেও ওটা আনোয়ার ইসলামের নামে আছে তো? নিবিড় নিজেও বলেছে ওটা ওর দাদু ওর বাবাকে দিয়েছে। আমার তো মনে হয় না ওরা মিথ্যে বলছে। তাই তোকে বলছি, নিজের পেশা থেকে একটু দূরে সরে যা, নিজের বিবেককে কাজে লাগা। দেখবি জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবি। এ তো সবে তোর জীবন শুরু হয়েছে রে। এরই মধ্যে তুই যদি এসব কাজ করিস তাহলে সামনে এগোবি কি করে? আমি জানি তুই উকিল, কিন্তু তুই তো আইন বিরুদ্ধ কাজ করছিস। আমি আর তোর সাথে এইসব বিষয়ে কথা বলতে চাই না। তুই জানিস কি তোর সাথে আমার রিলেশন ছিল? আলিফের কথা শুনে মাহবুব একটু অবাক হয়ে গেল আর বলল, কি বলছিস তুই? হ্যাঁ, যা বলছি সত্যি কথাই বলছি, শুধু আমার সঙ্গে নয়, ওর সাথে। কথা বলতে গিয়েও আলিফ আর বলতে পারে না। সে বলে, না, আমি আর কিছু বলবো না। তুই তো আমাকে বিশ্বাস করিস না, তাই তোর সাথে ফালতু বিষয়ে আমি আলোচনা করতে চাই না। আলিফের কথায় মাহবুব কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি এখন আসছি। মাহবুব চলে যেতে চাইলে আপত্তি করে আর বলে, তোর সাথে আমার অনেক কথা আছে, চল ওখানে গিয়ে বসি। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। কাজ তো শুধু তোর একার আছে, আমার নেই পৃথিবীতে। তুই শুধুই ব্যস্ত। আলিফ কিছুটা জোর করে মাহবুবকে নিয়ে একটা গাছতলায় বসে। আলিফ মাহবুবের উদ্দেশ্যে বলল, রেশমি কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও আমাকে তোর বিষয়ে অনেক কথা বলল। কি বলছে রেশমি আমার নামে তোর কাছে? যেটা বলবো সেটা বিশ্বাস করতে পারবি তো? তুই বলে দেখ, তারপর দেখি বিশ্বাস করা যায় কিনা। রেশমি বলছিল ও নাকি তোকে খুব ভালোবাসে। আসলে তুই যখন প্রস্তাব দিয়েছিলিস ও তখন তৈরি ছিল না, তাই একটু সময় নিচ্ছিল। সেই কারণে সেই মুহূর্তে তোকে রিজেক্ট করেছিল। ভেবেছিল 2 বছর পর তোকে জানাবে। আর তুই সেখানে কি করলি? ওকে কষ্ট দেওয়ার জন্য ওর পরিবারের সাথে জঘন্য কাজ করলি তুই। তুই নিজেই বল, তুই কি ঠিক কাজ করেছিস? আলিফের কথায় মাহবুব মাথা নত করে বসে রইল। সেটা দেখে আলিফ বলল, রেশমিকে যদি ভালোবাসিস, এখন থেকে তোর কাজের জন্য প্রায়শ্চিত্ত কর। রেশমি ও তরি দুজনেই সমবয়সী। তারা দুজনে মাহবুবদের বাড়িতে ছোটবেলায় প্রাইভেট পড়তে যেত মাহবুবের আপু নিশার কাছে। তখন রেশমিকে মাহবুবের খুব ভালো লাগতো। ওকে একদিন প্রপোজও করেছিল, কিন্তু রেশমি না করে দিয়েছিল। মাহবুবের রাগ হয়েছিল রেশমির উপর, যে একটা ফালতু মেয়ে তার মতো ছেলেকে রিজেক্ট করছে। এটা মাহবুবের ইগোতে লেগেছিল। তারপর তরি রেশমির নামে মাহবুবের কাছে উল্টোপাল্টা কথা বলেছিল। সেই জন্য মাহবুব রেশমির উপর খুব রেগে আছে। এটা শুধু রেশমি মনে করে, কিন্তু এখানে একটা অন্য গল্প আছে। এদিকে নিবিড়কে ছাড়ানোর জন্য উকিলের চেষ্টা করতে থাকে রেশমি। তার মাকে বলে, মা, কালকে আমি নাতাশাদের বাড়ি যাব। রেশমির কথা শুনে তার মা মায়া বেগম বলল, এই বিপদের সময় তোর বান্ধবীর বাড়ি যাওয়ার কথা মনে হলো? মা, নাতাশার মামা তো ভাই একজন উকিল। আমি ভাইয়ার জামিনের বিষয়ে ওর সাথে কথা বলতে যাব। ছেলের কথা মনে হতেই মায়া বেগম কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটা কি দোষ করেছিল? ওকে ওরা ছাড়লো না। আর তোরই, ওতে একটা নষ্ট চরিত্রের মেয়ে। মা, তুমি চুপ করো। দাদি ওখানে আছে, শুনতে পেয়ে যাবে, আবার অশান্তি করবে। বাবার শরীর ভালো নয়, আমার ভালো লাগছে না এসব। রেশমির বান্ধবী নাতাশার মামাতো ভাই সাজিদ একজন উকিল। রেশমি নাতাশার কাছ থেকে ঠিকানা নিয়ে সাজিদের সাথে দেখা করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি বসো। আমাকে নাতাশা সব বলেছে। এবার তুমি বলো কি হয়েছিল। তারপর রেশমি বলতে শুরু করলো, ভাইয়া, আসলে আমাদের চাচাদের সাথে আমাদের একটা ফ্যামিলি ঝামেলা হয়েছিল। একটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। পঞ্চায়েত প্রধান কিছুটা জোর করে জমিটা আমার চাচাকে দেয়, কিন্তু আমরা জানি ওই জমিটা আমার দাদু আমার বাবার নামে লিখিয়েছিল। কিন্তু কিছু করার নেই, আমরা গরিব মানুষ, ওদের সাথে পেরে উঠিনি। ওদের টাকা আছে। তারপর উকিল মাহবুব ওদেরকে সাহায্য করেছে। আমার ভাইয়া এসবের প্রতিবাদ করেছিল বলে
ওরা আমার ভাইয়ের নয় মিথ্যে অপবাদ দিয়েছে। আমার চাচাতো বোনকে নাকি আমার ভাইয়া কোথায় পাচার করে দিয়েছে। কিন্তু আমি জানি আমার ভাইয়া এই কাজ কখনো করতে পারে না। আর তোরই খুব একটা ভালো নয়, ওর একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে। ও নিজে থেকে হয়তো কারোর সাথে চলে গেছে, আর আজকে আমার ভাইয়ের নামে বদনাম করছে। তারপর রেশমির কাছ থেকে সমস্ত কথা শুনে সাজিদ বলল, বুঝতে পেরেছি, ওরা ষড়যন্ত্র করে তোমার ভাইয়াকে ফাঁসিয়েছে। আমি দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও, আমি কালকে তোমার ভাইয়ের জন্য জামিনে আবেদন করব। রেশমি বাড়ি এলে তার মা বলে, কি রে, উকিলের সাথে কথা হলো? মা, আমি সব কিছু খুলে বলেছি। কালকে ভাইয়ার জামিনের আবেদন করবে। রাতের দিকে সাজিদ ফোন করে মাহবুবকে। সাজিদ ও মাহবুব একই কলেজ থেকে ল পড়েছে, একে অপরকে চেনে, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। সাজিদের ফোন দেখে মাহবুব হাসে, তারপর রিসিভ করে বলে, কিরে, কেমন আছিস? এতদিন পর আমার কথা তোর মনে হলো? তোর কথা আমার মনে ছিল, কিন্তু কাজের চাপে সময় পাইনি। তবে আজকে একটা মেয়েকে দেখে তোর কথা মনে পড়ে গেল। সাজিদের কথা শুনে মাহবুব একটু অবাক হয়ে গেল। মেয়ে? কোন মেয়ের কথা বলছে? তারপর সে সাজিদকে জিজ্ঞেস করলো আর বলল, মেয়ে? কে মেয়ে? আজকে রেশমি এসেছিল আমার কাছে। ওর ভাইয়া জামিনের জন্য, ওর ভাইয়া নাকি নির্দোষ। ও তাই নাকি? তোর কাছে গিয়েছিল? হ্যাঁ রে, আমি প্রথমটা বুঝতে পারিনি। তারপরেও যখন সমস্ত ঘটনা খুলে বলল, তোর নাম বলল, তখন আমি বুঝতে পেরেছি এই সেই রেশমি যাকে একসময় তুই খুব ভালোবাসতিস। আরও রাজি ছিল না বলে তুই ওর উপর খুব রেগেছিলিস। ও তোকে বলেছিল নাকি? না না, ও আমায় কিছু বলেনি। ওর নামটা শুনে আমি সব বুঝতে পেরে গেছি। তারপর ও যখন তোর নাম বলল, তখন সব কিছু পরিষ্কার হয়ে গেল। তবে যাই হোক, তুই কিন্তু ভুল করেছিস। মেয়েটাকে তোর বোঝানো উচিত ছিল। হয়তো কোনো কারণে না বলেছে, তার জন্য এত বড় ক্ষতি করলি। আমি কি করব বল? ওকে আমি ভালোভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু রাজি হয়নি, তাই আমার রাগ ছিল। সেটা তো ব্যক্তিগতভাবে রেশমির উপর ছিল। ও তোর প্রস্তাবে রাজি ছিল না বলে। আর তুই কি করলি? ওর পুরো পরিবারকে শেষ করে দিলি। তারপর একটু থেমে সাজিদ বলল, আর ওর ভাইয়া নিবিড়, ও কি দোষ করেছিল? তুই তার বদনাম করতে গেলি কেন? ওই বিষয়ে আমি কিছু জানি না, ওর চাচার পরিবার করেছে। তুই এখন আমাকে একটা সত্যি কথা বল। সেটা হলো, তুই কি রেশমি কি সত্যি ভালোবাসিস? হুম। আর ওর চাচাতো বোন তোরই বলে মেয়েটা কেমন? তুই কিছু জানিস মেয়েটার বিষয়ে? ভালো নয়। ঠিক আছে, আমি কালকে নিবিড়ের জামিনের ব্যবস্থা করছি। তোর কোনো আপত্তি নেই তো? আমার কেন আপত্তি থাকবে? তুই কাজ করবি, টাকা পাবি, এখানে আমার আপত্তি কিসের? না না, আসলে তুই আমার বন্ধু তো, তাই তোর সাথে আলোচনা করলাম। তবে আমাদের রেশমি ভাবি কিন্তু সত্যি একটা মিষ্টি মেয়ে। কেন, তোর পছন্দ হয়েছে? পছন্দ হলে কি হবে? আমি তোর সাথে প্রতিযোগিতা করতে চাইনি। ও তোর জিনিস তোরই থাকবে। তারপরের দিন রেশমি সাজিদকে নিয়ে নিবিড়ের সাথে দেখা করে আর নিবিড়কে বলে, ভাইয়া, এর নাম সাজিদ। আমার নাতাশা বলে বান্ধবী আছে না, ওর মামাতো ভাই একজন উকিল। এই তোর জামিনের ব্যবস্থা করবে। আমি ভালো আছি। কেন আবার জামিন করতে হবে? ভাইয়া, আমি জানি তুই ভালো নেই, আর তুই কোনো অপরাধ করিসনি। শুধু শুধু জেলে পড়ে থাকবি কেন? তোর একটা ভবিষ্যৎ আছে। কোনো দোষ না করে তোকে শাস্তি পেতে হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। ওইসব কথা ছাড়া আগে তুই বল, বাবা মা কেমন আছে? বাবার শরীর ভালো নেই ভাইয়া, তোর জন্য খুব চিন্তা করছে। তারপরের দিন নিবিড়ের জামিন হয়ে যায়। সাজিদ কিছু তথ্য পুলিশের হাতে দেয়, তারা জানতে পারে তরি তার বয়ফ্রেন্ডের সাথে পুনা চলে গেছে। সব কিছু বিচার করে নিবিড়ের জামিন হয়ে যায়। এদিকে আজকে রেশমি যখন কলেজ যাচ্ছিল, তখন মাহবুব রাস্তায় দাঁড়িয়েছিল। রেশমিকে দেখে মাহবুব জিজ্ঞেস করে, কেমন আছো রেশমি? মাহবুবের কথায় উত্তর দিল না। মাহবুব পুনরায় জিজ্ঞেস করলো, আমি কি বললাম তুমি শুনতে পাচ্ছ না? সে মিথ্যে কথা বলে, সেই রকম লোকের সাথে আমি কথা বলি না। তুমি কিন্তু খুব ভালো করেছো, এর ফল ভালো হবে না। আমি জানি সেটা, আমি আপনাকে বিশ্বাস করতাম, তো সেদিন যা ঘটনা শুনলাম আর আপনাকে বিশ্বাস করি না।
যেটা সত্যি আমি সেটাই বলছি। তোমার বাবা জাল দলিল দেখিয়েছে। আমি উকিল, আমি জানি কোনটা আসল কোনটা নকল। ওই চাচা আমাকে যে দলিলটা দিয়েছিল ওটা আসল দলিল, আর তোমার বাবা শুধু শুধু মিথ্যা কথা বলছে। আমার বাবা কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই বুঝি? সে যাই হোক, আমি একটা কথা শুনলাম, এটা কি সত্যি? মাহবুবের কথা শুনে রেশমি মাহবুবের দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কি কথা? আলিফ বলেছিল তুমি নাকি আমাকে ভালোবাসো। আলিফ ভাইয়া মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে ভালোবাসি না। যদি বাসতাম ভালো, তাহলে আপনাকে রিজেক্ট করতাম কেন? তুমি নাকি সময় চাইছিলে, তাই সেই মুহূর্তে আমাকে রিজেক্ট করেছিলে। না, মিথ্যে কথা। তাছাড়া আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনাকে আমার পরিবার পছন্দ করে না। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। তাদের বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। আপনার বাবা খুব ভালো মানুষ ছিল, কিন্তু আপনি তার অযোগ্য সন্তান। ও তাই বুঝি? আর কিছু বলবে? না, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, আমিও দেখি তুমি রাজি না হয়ে থাকো কি করে। কখনো সম্ভব নয়, মরে গেলেও সম্ভব নয়। তার মানে এটাই তোমার শেষ কথা? কথাটা বলে রেশমি সেখান থেকে চলে যায়। মাহবুব রেশমির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মাহবুবের বয়স 30 বছর, পড়াশোনায় মেধাবী ছেলে, আইন নিয়ে পড়াশোনা করে, এখন সে ওকালতি করে, ইতিমধ্যে ভালো নাম কিনেছে। রেশমির বয়স 19 বছর। মাহবুব পড়াশোনা খুবই ভালো ছেলে। রেশমি মাহবুবের বোনের কাছে প্রাইভেট পড়তো। তখন থেকে রেশমিকে মাহবুবের ভালো লাগে আর প্রস্তাব দেয়। তারপর বাড়ি থেকে যখন রেশমি সমস্ত ঘটনা শুনল, মাহবুব টাকা দিয়ে তার চাচাদের হয়ে কাজ করেছে, তখন রেশমির খুব রাগ হয়। রেশমি বাড়িতে এলে নিবিড় জিজ্ঞেস করে, কিরে, এত দেরি হলো কেন কলেজ থেকে ফিরতে? তিশার কাছে একটা বই ছিল, আনতে গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হয়ে গেল। মিথ্যে বলছিস কেন? মাহবুব ভাইয়ের সাথে গল্প করছিলিস? নিবিড়ের কথা রেশমি মাথা নত করে দাঁড়িয়ে থাকে। সে কিছু উত্তর দিতে পারে না। নিবিড় বলল, আমিও ভাইয়াকে ভালো ছেলে বলে জানতাম, কিন্তু সেদিন ভাইয়ার যা রূপ দেখলাম, এরপর থেকে ওকে কি করে ভালো ছেলে বলি? আমি জানি তুই ওকে শ্রদ্ধা করিস, ওর বোনের কাছে ছোটবেলায় তুই পড়তে যেতিস, স্বাভাবিকভাবেই তোর একটা রেসপেক্ট থাকবেই, কিন্তু বর্তমানে আমাদের সংসারের কথাটা চিন্তা কর, বাবার কথাটা ভাব। ওই জমিটা আমার দাদির গয়না বিক্রির টাকায় কেনা, সেটাও জোর করে ওরা আমাদের থেকে নিয়ে নিল। আমাদের আর অবশিষ্ট কিছু রেখে গেল না। দেখছিস তো বাবা কত অসুস্থ, মা ভেঙে পড়েছে। এবার আমাকে শক্ত হতে হবে, আর মায়ের প্রতি চাপ দিলে হবে না। এই সংসারে হাল তোকে দেখতে হবে। পড়াশোনার ফাঁকে মায়ের দিকেও নজর রাখবি। পুতুল এখন ছোট, তাই ওকে কিছু বলা যাবে না। তুই বুঝতে পেরেছিস আমি কি বললাম? ভাইয়ার কথা শুনে রেশমি ভাইয়াকে বলল, ভাইয়া, আমি কথা দিচ্ছি, আমি আর ওর সাথে কথা বলবো না। আমি এই সংসারের যাবতীয় দায়িত্ব নিব। তোকে কথা বলার সুযোগ দেব না। রেশমির কথায় নিবিড় রেশমিকে বলল, আমি বিশ্বাস করি আমার বোনকে। রেশমির কাছে মাহবুবের ফোন নাম্বার ছিল। সে ভেবেছিল পরে মাহবুবের সাথে সে কথা বলবে। সে সেই জন্য কিছুটা সময় নিয়েছিল, কিন্তু মাহবুব সেভাবে রেশমিকে অসম্মান করলো। তারপর আর কোনোভাবেই তার সাথে সম্পর্ক করা যাবে না। রেশমি রুমে এসে তার ফোন থেকে মাহবুবের নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল। মনে মনে সে তার অনুভূতিকে মেরে ফেললো, ঠিক করলো আর কোনোভাবে ওর কথা সে ভাববে না। এদিকে মাহবুব রেশমিকে বারবার ফোন করছে, কিন্তু কোনোভাবেই ফোন যাচ্ছে না। মাহবুব বুঝতে পারলো নিশ্চয়ই তাকে ব্লক করে দিয়েছে। তবে সেও মনে মনে বলল, আমার হাত থেকে তোমার মুক্তি নেই, দেখি তুমি কতটা বার বাঁধতে পারো। আমার কাছে তোমার আসতেই হবে। এদিকে নিবিড়ের মা নিবিড়কে বলল, বাবু, তোর বাবার শরীরটা তো ভালো নয়, ওকে ভালো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ মা, আমি কালকে বাবাকে নিয়ে শহরে যাব। আসলে এইসব ঘটনা তোর বাবা মেনে নিতে পারছে না। তোর বাবাকে পঞ্চায়েতে কত অপমান করলো, তোর বাবা ভেঙে পড়েছে। বুঝতে পেরেছি মা। এদিকে রাতে নিবিড়ের বাবা সিরাজের বুকে ব্যথা অনুভব করলো। সে বুক ধরে বসে রইল। তাকে অসুস্থ দেখে মায়া বেগম বলল, কি হলো, বসে আছো, শোবে না? আমার কিচ্ছু ভালো লাগছে না মায়া, তুমি ঘুমিয়ে পড়ো। আবার তুমি ওই নিয়ে চিন্তা করছো? তোমার আমি বারণ করছি না? নিবিড় সেদিন তোমায় কত বোঝালো, তোমার কানে যাচ্ছে না কথাটা? আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি ভেবেছিলাম
ওই জমিটা রাস্তার ধারে, ওখানে কিছু ব্যবসা করব। নিবিড়কে কিছু দোকান করে দেব। ভালো চলতো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার জিনিস আমি দূরে রাখতে গেলাম না, সেখানে আমাকে মিথ্যা অভিযুক্ত হতে হলো। আমি অপমানটা নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মায়া। আমি অক্ষম বাবা, সন্তানের জন্য কিছু করতে পারলাম না। তারপর ওরা আমার নিবিড়ের নামে মিথ্যা অপমান করলো। তোরই ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, কিন্তু ওরা আমার নিবিড়কে সন্দেহ করলো। এইসব আমি নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কি করব? ওরা যদি জোর করে তোমার সাথে বেইমানি করে, কিছু করার নেই। আমার ছেলে কিছু করেনি, তাই ওর জামিন হয়ে গেল। আল্লাহ আছে, ওসব দেখতে পাচ্ছে। তুমি এসব নিয়ে ভেঙে পড়ো না। মায়া বেগম অনেক বুঝিয়ে সিরাজকে ঘুমাতে বলল। সকালবেলা আজানের শব্দে ঘুম ভেঙে যায়। মায়া বেগম স্বামীর গায়ে হাত দিয়ে থাকে, তার ঠান্ডা গা। সে ডাকে, কিন্তু সিরাজ কোনো সাড়া দেয় না। সে ভয় পেয়ে পাশের রুমে ছুটে আসে আর দরজার শব্দ করে নিবিড়কে ডাকে। মায়ের ডাকে ঘুম ভেঙে যায় নিবিড়ের। সে দরজা খুললে মায়া বেগম বলল, আমি কখন থেকে ডাকছি, তোর বাবা কথা বলছে না, সাড়া দিচ্ছে না। তুই আয়, আমার কিছু ভালো ঠেকছে না। মায়ের কথা শুনে নিবিড় তার বাবার রুমে গেল। বাবার গায়ে হাত দিয়ে দেখলো বাবার সারা শরীর ঠান্ডা বরফের মতো। বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। নিবিড়ের মাথায় তখন কাজ করছে না, সে কি করবে। এদিকে মা নিবিড়কে বলেই যাচ্ছে, তোর বাবাকে ডাক, কেন তোর বাবা সাড়া দিচ্ছে না। নিবিড় তখন মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, মা, বাবা নেই আমাদের মধ্যে। নিবিড়ের কথা শুনে নিবিড়ের মা মায়া বেগম ওখানে জ্ঞান হারালো। রেশমি পুতুলের ঘুম ভেঙে গেল। তারা ছুটে এলো বাবার রুমে, আর বাবার শরীরটাকে দেখে তারাও কান্না করলো। নিবিড় তার বোনেদের বলল, মাকে দেখ তোরা, আমি এক্ষুনি আসছি। তারপর নিবিড় তাদের পাড়ার সব লোকেদের ডেকে নিয়ে এলো। কিছুক্ষণ পর বাবার কবরের আয়োজন করা হলো। এদিকে নিবিড়ের মাকে নিবিড় বলছে, মা তুমি শান্ত হও, কান্না করো না। বাবা তো চলেই গেছে, এবার আমাদের কথা ভাবো। অন্তত আমাদের বুক চেয়ে নিজেকে শক্ত করো। রেশমি, পুতুল আছে, ওদেরকে দেখতে হবে। তুমি যত কাঁদবে ওরা তত কষ্ট পাবে। নিবিড়ের কথা শুনে তার মা মায়া বেগম বলল, কদিন ধরে তোর বাবা চিন্তা করছিল যে আমি ছেলের জন্য কিছু করে যেতে পারলাম না, না মেয়েদের বিয়ে দিতে পারলাম না। ওই জমিটা নিয়ে তোর বাবার স্বপ্ন ছিল, ওই জমিতে তোকে কিছু দোকান করে দেবে, কিন্তু সেটা হতে ওরা দিল না। মায়ের কথা শুনে নিবিড় মাকে সান্ত্বনা দিল আর বলল, দরকার নেই মা, আমি জমি কিনে নেব। জানি তুই জমি কিনবি, তোর উপর আমার বিশ্বাস আছে। তবু জমিটা আমাদেরই তো ছিল। তোর দাদি জিনিস বিক্রি করে জমিটা কেনা হয়েছিল। তোর দাদু জানতো, তাই তো দাদু তোর বাবার নামে করেছিল। কিন্তু ওই উকিল মাহবুব টাকা খেয়ে মিথ্যা কথা বলেছে, তোর বাবাকে অধিকার থেকে বঞ্চিত করলো। মায়ের কথা শুনে রেশমি মাথা নত করে নিল। মাহবুবকে একসময় পছন্দ করত, কিন্তু দিনের পর দিন তার কর্মকাণ্ডে রেশমি তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে। আর যদি টাকা নিয়ে সে মিথ্যা কথা না বলতো, তাহলে হয়তো তার বাবা মারা যেত না, আর তার পরিবার পথে বসতো না। সে মনে মনে ঠিক করলো, যতই যাই হোক আর কোনোদিন এসে ওর সাথে সম্পর্ক রাখবে না। রাতের বেলা দুই বোনে শুয়েছিল। পুতুল রেশমিকে বলল, আপু, তুই মাহবুব ভাইয়াকে পছন্দ করতিস? বোনের কথা শুনে রেশমি বোনের দিকে তাকালো, তারপর বলল, তুই হয়তো জানিস, ছোটবেলায় ওর কাছে প্রাইভেট পড়তাম। তখন ওদের বাড়ি যেতাম আর দেখতাম ভাইয়াকে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তখন ওনাকে খুব ভালো লাগতো। তারপর শুনলাম ল পড়ছে। আমি সেই কারণে খুব করে শ্রদ্ধা করতাম, কিন্তু ইদানিং ঘটনাগুলো ওর প্রতি আমার ঘৃণা সৃষ্টি করেছে। ওই মানুষটা কি করে জঘন্য কাজ করতে পারে? না, ওই রকম লোকে কখনো ক্ষমা করা যাবে না। এদিকে এলাকায় চারিদিকে রটে গেছে জমির জন্য চিন্তা করে সিরাজ মারা গেছে। কথাটা মাহবুবের কানে যায়, কিন্তু কিছু করার নেই। কাউকে ভালো রাখার জন্য তাকে এই কাজটা করতে হয়েছে। নিবিড় মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছে। সে খুব চিন্তা করছে। তার মা তার পাশে বসলো আর বলল, নিবিড়, কি চিন্তা করছিস বাবা? মায়ের কথা শুনে নিবিড় চিন্তা থেকে বেরিয়ে আসা তার মাকে বলে, মা, আমি ভাবছি আমি পড়াশোনা করব না, কিছু কাজ করব। কি কাজ করবি বাবা? কদিন পর তোর পরীক্ষা, আগে পড়াশোনা কমপ্লিট কর। পড়াশোনা কমপ্লিট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে মা।
এতদিনের সংসারটা শেষ হয়ে যাবে ওই সামান্য 10 কাঠা জমি আর কিছু ভাগের জমির থেকে। আমাদের কি করে চলবে মা? আমার এক বন্ধু আছে আরহাম, ও আমাকে অনেকদিন আগে বলেছিল সেলসের কাজের জন্য। আমি ভাবছি ওকে আমি ফোন করব, যে কাজটা আমি করব বলে। তবে এই কাজে 10 ঘন্টা ডিউটি দিতে হবে। তবে এখানে থাকলে আমার হবে না, আমি শহরে চলে যাব, ওখানে কাজটা করতে হবে। আরহাম যদি ব্যবস্থা করে দেয় তাহলে তুমি বোনদের নিয়ে কিছুদিন এখানে কষ্ট করে থাকবে, তারপর আমি তোমাদের মাঝে মাঝে টাকা পাঠাবো। আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে মা। ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস তাই কর। আমি লোক দিয়ে ম্যানেজ করব। তোর বোনেরা বড় হয়েছে, এবার ওদের বিয়ে দিতে হবে। শুধু এই অল্প জমি নিয়ে কি করে হবে? তুই কিছু কাজই কর। ঠিক আছে মা, আমি আজ আরহামকে ফোন করব। ওর সপ্তাহে একদিন ছুটি থাকে, তখন আমি ওর সাথে কথা বলে নেব। তারপর নিবিড় তার বন্ধু আরহামকে ফোন করলো আর বলল, হ্যালো, আমি কি আরহাম চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি আরহাম বলছি। আপনি কে? হ্যালো, আমি নিবিড় বলছি। কি রে, আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি, নিবিড়। তা কেমন আছিস? ভালো নেই রে, সমস্যার মধ্যে আছি, তাই তো তোকে ফোন করেছি। নিবিড়ের কথা শুনে আরহাম বলল, কি সমস্যার মধ্যে আছিস? আসলে আমার একটা কাজের খুব দরকার। তুই যে কোম্পানিতে কাজ করছিস ওখানে লোক নেবে না? অনেকদিন আগে একবার তুই বলেছিলিস যে ভ্যাকান্সি খালি আছে, কিন্তু আমি পড়াশোনা করছিলাম বলে রাজি ছিলাম না। এখন কি খালি আছে? একটু চেষ্টা করে দেখ, আমার কাজটা খুব দরকার। বুঝতে পারছি না, তোর কাজের দরকার? কি সমস্যার মধ্যে আছিস একটু খুলে বল। তারপর নিবিড় আরহামকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে আরহাম বলল, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি মালিকের সাথে কথা বলবো। আমাদের কোম্পানির বস খুব ভালো। তারপরের দিন আরহাম তার বস শরীফুলের সাথে কথা বলল আর বলল, স্যার, আমাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি খালি নেই। আসলে আমার একজন বন্ধু খুব সমস্যার মধ্যে আছে, ওর একটা কাজের দরকার। কিছুদিন আগে যখন ভ্যাকেন্সি খালি ছিল আমি ওকে বলেছিলাম, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি বলে জবটা করতে চায়নি। কিছুদিন আগে হঠাৎ ওর বাবা মারা গেছে, খুব সমস্যার মধ্যে পড়ে গেছে। ওদের অল্প জমি জায়গা, তারপর মা আর 2টো বোন আছে, তাই ওর জবটা দরকার। আরহামের কথা শুনে শরীফুল বলল, আরহাম, আমি বুঝতে পারছি তোমার কথা। তোমার বন্ধুর সত্যিই সমস্যা আছে, কিন্তু 3 মাস আগে হলে তাহলে ওকে আমি নিতে পারতাম। এখন তো আর কোনো ভ্যাকেন্সি খালি নেই, তাই কিছু করা যাবে না। সরি, এখন আমি তোমার বন্ধুর জন্য কিছু করতে পারলাম না বলে। রাতের বেলা আরহাম নিবিড়কে ফোন করলো আর বলল, সরি নিবিড়, আমি কিছুই করতে পারলাম না, এখন কোম্পানির ভ্যাকেন্সি খালি নেই। আরহামের কথা শুনে নিবিড়ের মনটা খারাপ হয়ে গেল। তবুও নিবিড় সিদ্ধান্ত নিল তাকে কিছু কাজ করতে হবে। সে বাড়িতে এসে তার মাকে বলল, মা, আমি 2 দিনের জন্য শহরে যাব। তুই যে কাজটার কথা বলছিলিস সেটা কি হয়ে গেছে? মায়ের কথা শুনে নিবিড় মায়ের দিকে তাকালো। তারপর সে মিথ্যা কথা বলল, হ্যাঁ মা, কাজটা হয়ে গেছে, ওরা আমাকে কালকে যেতে বলেছে। কথাটা বলেও নিবিড় চিন্তা করলো যে মাকে তো বলে দিল, কিন্তু এখন তো কাজ ঠিকই হয়নি। তবে সে মনের জোর নিয়ে শহরে বেরিয়ে পড়ল। কি করবে কিছু বুঝতে পারছে না। একটা মসজিদের সামনে গাছের তলায় সে বসে আছে। হঠাৎ সে দেখতে পেল একটা লোক গাড়ি করে যাচ্ছিল, আর কিছু লোক সেই গাড়িটাকে ওভারটেক করে সেই গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। আর গাড়ির মধ্যে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তিকে গাড়ি থেকে টেনে বার করে মারধর করছে। নিবিড় কিছুক্ষণ বিষয়টা দেখলো। সে আগে পরে না ভেবে তাদের দিকে ছুটে গেল আর বলল, এই, তোমরা এই লোকটাকে মারধর করছো কেন? নিবিড়ের কথা শুনে অপর প্রান্তে এক অপরিচিত ব্যক্তি বলল, ওই, তুই কিছু বলবি না। এই লোকটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্তি পাচ্ছি না। আমাদের বস বলে দিয়েছে কে শাস্তি দিতেই হবে। ওদের কথা শুনে নিবিড়ের মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। সে তখন বলল, দেখো, আমি কিন্তু পুলিশের লোক। এখন যদিও আমি ডিউটিতে নেই, কিন্তু কিছুক্ষণ পর আমার ডিউটি শুরু হয়ে যাবে। আমি কিন্তু সব বলে দেবো, আর আমি সব ভিডিও করেছি, দেখেছো তো? আমার হাতে ফোন আছে।
নিবিড়ের কথা শুনে তারা ভয় পেয়ে গেল, কারণ তাদের বস বলেছে কোনো প্রমাণ যাতে না থাকে। সাথে সাথে সেই লোকটাকে তারা ছেড়ে দিল আর বলল, এই ব্যাটার জন্যই তোকে ছেড়ে দিলাম, কারণ আমরা পুলিশের সাথে কোনো ঝামেলায় যেতে চাই না। তবে তুই যদি কথা না শুনিস তোকে কিন্তু আমরা ছাড়বো না। কথাটা বলে ওরা ওখান থেকে চলে গেল। এদিকে সেই ব্যক্তি বুকে খুব ব্যথা অনুভব করছে, তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। নিবিড় বুঝতে পারলো ভদ্রলোক অসুস্থ, তাই সে কাছে গেল আর বলল, স্যার আপনার কি কোনো কষ্ট হচ্ছে? সেই ব্যক্তি কোনো কথা না বলে নিবিড়ের বুকের ওপর ঢলে পড়ল। নিবিড় কি করবে বুঝতে পারলো না। সে তখন কিছু পথচারীর সাহায্যে সেই ব্যক্তিকে হসপিটালে অ্যাডমিট করলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার মিরাজ এসে বলল, কোনো কারণে উনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। মারাত্মক কিছু হয়নি। ওনার বাড়ির লোককে আপনি খবর দিন। ডাক্তারের কথা শুনে নিবিড় বলল, আমি তো ওনাকে চিনি না, রাস্তায় অসুস্থ ছিল, আমি পথচারীদের সাহায্যে ওনাকে এখানে নিয়ে এসেছি। আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। নিবিড়ের কথা শুনে ডাক্তার মিরাজ বলল, আপনি এক কাজ করুন, ওনার কাছে যে ফোন আছে সেই ফোন থেকে ওনার পরিবারের সাথে কন্ট্রাক্ট করুন। কথাটা বলে ডক্টর মিরাজ চলে যায়। নিবিড় ফোন থেকে প্রথমে যার নাম্বার পেল তাকে ফোন করলো। ফোনটা স্বর্ণা বলে একটি মেয়ের নাম লেখা। দুবার ফোন বাজার পর মেয়েটা ফোন রিসিভ করে আর নিবিড়ের উদ্দেশ্যে বলে, মামা, তুমি এখন কোথায় আছো? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি। আমাদের স্যার ছুটি দিয়ে দিয়েছে। মেয়েটির কথা শুনে নিবিড় বলল, সরি ম্যাডাম, আমি আপনার মামা নই, আমার নাম নিবিড়। আসলে ফোনের মালিক রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, আমি ওনাকে হাসপাতালে অ্যাডমিট করেছি। উনি এখন বিপদমুক্ত, ভয়ের কিছু নেই। আর ওনার ফোনে প্রথম নাম্বার এটা, তাই আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। প্লিজ আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। আমি ঠিকানা আপনাকে ফোনে সেন্ড করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই স্বর্ণা সেখানে চলে আসে। মামা বললে কান্না শুরু করে দেয়। নিবিড় বুঝতে পারে সে স্বর্ণাকে বলে, আপনি তাহলে ফোন তুলেছিলেন? আপনার মামা 203 নম্বর কেবিনে আছে, ওনার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, আপনি গিয়ে কথা বলতে পারেন। স্বর্ণা কেবিনের দিকে ছোটে, দেখে ওর মামা বসে আছে। স্বর্ণা কাঁদতে কাঁদতে মামাকে বলে, মামা, তোমার কি হয়েছিল? হঠাৎ তুমি অসুস্থ হয়ে গেলে কেন? স্বর্ণার কথা শুনে তার মামা শরীফুল বলল, তোকে এত চিন্তা করতে হবে না রে, আমি ঠিক আছি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেছিলাম, সেই জন্য হয়তো এরকম হয়েছে। তারপর শরীফুল স্বর্ণাকে উদ্দেশ্য করে বলল, স্বর্ণা, তোকে কি খবর দিল? একটা ছেলে তোমার ফোন থেকে ফোন করেছিল। আমি তো রাস্তায় অপেক্ষা করছিলাম, জানি তুমি আসবে। তুমি আসছো না বলে আমি ফোন করছিলাম, কিন্তু ফোন কেউ রিসিভ করছিল না। তারপরে হঠাৎ ওই ফোন থেকে আমার ফোনে ফোন গেল আর আমাকে বলল তুমি নাকি অসুস্থ। আমি তাই এখানে চলে এলাম। স্বর্ণার কথা শুনে শরীফুলের মনে পড়ে গেল। সে বলল, ডাক্তারবাবু বলেছিল একটা ছেলে নাকি আমাকে এখানে নিয়ে এসেছে। আমিও তখন একজনকে আমার সামনে দেখেছিলাম, তারপরে আর কিছু মনে নেই। দেখ তো মা, ছেলেটা বাইরে আছে নাকি। শরীফুলের কথা শুনে স্বর্ণা বলল, কেন মামা, লোকটাকে কি দরকার? লোকটা আমার এত উপকার করলো, আর তাকে ধন্যবাদ দিতে হবে না? তুই যা, ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। মামার কথা শুনে না চাইতেও স্বর্ণা বাইরে বেরিয়ে এলো। তখন নিবিড় হসপিটালের গেট দিয়ে চলে যাচ্ছিল। স্বর্ণা গিয়ে নিবিড়কে বলল, বলছিলাম মামা আপনাকে ডাকছে। স্বর্ণার কথা শুনে নিবিড় বলল, আমাকে ডাকছিল, কিন্তু কেন? আমি জানি না, আপনি ভেতরে চলুন, যা বলার মামাই আপনাকে বলবে। স্বর্ণার কথা শুনে নিবিড় তার সাথে কেবিনে গেল। নিবিড়কে দেখে শরীফুল বলল, এসো বাবা, এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শরীফুলের কথা শুনে নিবিড় একটা চেয়ারে বসলো। তারপর শরীফুল নিবিড়কে উদ্দেশ্য করে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। যদি ওই বিপদে তুমি না থাকতে আমার যে কি হতো বুঝতেই পারছি না। আসলে বিজনেস তো, এখানে এরকম সমস্যা লেগেই থাকে। কাকে বিশ্বাস করব কাকে করব না বুঝে উঠতে পারছি না। সবাইকেই আমার প্রতিযোগী বলে মনে হয়। তবে আমি জানি এই কাজ কে করেছে, তার সময়ও শেষ হয়ে আসছে। তারপর একটু থেমে শরীফুল নিবিড়কে বলল, এখন বলো, তোমার নাম কি? আমার নাম নিবিড় ইসলাম। তোমার বাড়ি কোথায়? ইলামপুর।
কি কাজ করো তুমি বাবা? কিছু করি না, কলেজে পড়ছিলাম, হঠাৎ বাবা অসুস্থ হয়ে মারা যায়, তাই এখন কাজের চেষ্টা করছি। তোমাদের তাহলে গ্রামের বাড়ি? হ্যাঁ স্যার। তোমার বাবা কি করতো? আমার বাবা একজন কৃষক ছিল। আমাদের অল্প জমি জায়গা, ও থেকে আমাদের সংসার চলে। বাড়িতে আর কে কে আছে তোমার? বাড়িতে মা আর দুটো ছোট বোন আছে। আচ্ছা নিবিড়, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ স্যার, বলুন। আমি তো গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুমি জানো কি, গাড়িতে আমার সাথে একটা ব্যাগ ছিল, আর ওই ব্যাগে 10 লক্ষ টাকা ছিল। টাকার ব্যাগটা দেখছি আমার কাছেই আছে, কিন্তু এখন প্রশ্ন হলো, ব্যাগটা কি তুমি সাথে নিয়ে এসেছো? হ্যাঁ স্যার। তুমি দেখেছিলে ব্যাগের মধ্যে টাকা ছিল? হ্যাঁ স্যার, দেখেছি। টাকাগুলো দেখে তোমার লোভ হয়নি? শরীফুলের কথা শুনে নিবিড় হাসলো, তারপর বলল, লোভ যে একেবারেই হয়নি যদি বলি তাহলে সেটা মিথ্যে বলা হবে। তবে স্যার, আমি তো এভাবে টাকা নিতে চাইনি। আমি সৎ পথে রোজগার করে ইনকাম করতে চাই। কারোর অসহায়তার সুযোগ নিয়ে যদি সেই টাকা নিতাম তাহলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করতো না। অত বড় পাপ আমি করতে চাই না। আমি হালালের পথে ইনকাম করতে চাই। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। ঠিক আছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আজকে তুমি আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছো। আমি একজন বিজনেসম্যান, আমার কোম্পানিতে তোমাকে কাজ দেব। আচ্ছা, তুমি কম্পিউটার জানো? হ্যাঁ স্যার, জানি। আমার বিজনেস আছে, একটা মধ্যম গ্রামে, একটা কলকাতায়। ওইখানে ছেলে মেয়েদের পোশাক তৈরি হয়, আর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমদানি করা হয়। আমার বিজনেসের জন্য কম্পিউটার জানা একটা ছেলে দরকার। তুমি কালকে থেকে আমার অফিসে জয়েন করবে। তোমার একটা সিভি আমাকে কালকের মধ্যে জমা দেবে। ধন্যবাদ স্যার। নিবিড়, তুমি তো গ্রামে থাকো, তোমাকে কিন্তু 10 ঘন্টা ডিউটি দিতে হবে। তোমার এখানে কোথাও থাকার ব্যবস্থা আছে? না স্যার, নেই। কিছুদিন গাছতলায় কাটিয়ে দেব, তারপর বেতন পেলে তখন না হয় রুম ভাড়া নেব। নিবিড়ের কথা শুনে শরীফুল হাসতে হাসতে বলল, না নিবিড়, এত কষ্ট আমার কর্মচারীরা কেউই করে না। প্রত্যেকটা এমপ্লয়িকে আমি আমার সন্তানের মতো দেখি, তাই তোমাকে গাছতলায় থাকতে হবে না। আমার অনেক বড় বাড়ি আছে, তুমি আমার বাড়িতেই থাকবে। বাড়িতে আমার মা, আমার ভাগ্নি স্বর্ণা ছাড়া 2জন কাজের লোক থাকে। তোমার অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে স্যার। তারপর নিবিড় শরীফুলের কোম্পানিতে কাজ করতে থাকে। কাজে এসে আরহামকে দেখে নিবিড় বলল, আরহাম, তুই এখানে তুই কাজ করিস এই কোম্পানিতে? নিবিড়কে ওদের কোম্পানিতে দেখে আরহামও একটু অবাক হয়ে যায়, আর সে বলে, আরে আমি তো এখানে কাজ করি, আর তুই এখানে কি করছিস? আমি এখানে নতুন জয়েন করেছি, আজকেই প্রথম দিন। খুব ভালো হয়েছে। আমি তো স্যারকে তোর জন্যই বলেছিলাম, কিন্তু স্যার বলল ভ্যাকেন্সি খালি নেই। দুজনে যখন কথা বলছিল শরীফুল সেখানে আসে আর আরহামকে নিবিড়ের সাথে কথা বলতে দেখে জিজ্ঞেস করে, আরহাম, তুমি নিবিড়কে চেনো? হ্যাঁ স্যার, ও তো আমার বন্ধু। আমি তো ওর জবের জন্য আপনাকে বলেছিলাম। আরহামের কথা শরীফুলের মনে পড়তেই ও বলল, ওহ, বুঝতে পেরেছি, তুমিই আমাকে বলেছিলে। কিন্তু আমাদের কোম্পানিতে সত্যিই ভ্যাকেন্সি খালি নেই। কিন্তু আমি যদি নিবিড়কে কাজ না দিই তাহলে আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজকে নিবিড়ের জন্য আমার অনেক বড় ক্ষতি থেকে আমি বেঁচে গেছি। কিছুদিন আগে আমি একটা বড় বিপদে পড়েছিলাম, নিবিড় আমাকে বাঁচিয়েছে। সেদিন ওর জন্য আমার কোম্পানির কোনো ক্ষতি হয়নি। ওখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, কয়েকশো কোটি টাকার প্রজেক্ট ছিল। তাই নিবিড়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী আমাদের এই কোম্পানিকে নিবিড় আরও বড় জায়গায় নিয়ে যাবে। শরীফুলের কথা শুনে আরহাম বলল, স্যার, আমার বন্ধু আপনাকে নিরাশ করবে না। ও সত্যি ভালো ছেলে, তাই তো আপনার কাছে সুপারিশ করেছিলাম। যাকগে, আপনি ওকে শেষ পর্যন্ত কাজ দিয়েছেন, আমি তাতেই খুশি হয়েছি। নিবিড় আরহাম কলেজের বন্ধু। আরহামের আর্থিক অবস্থা ভালো নয়, তাই সে পড়াশোনা সম্পূর্ণ না করে মামার সুপারিশে এই কোম্পানিতে ঢুকে পড়ে। এদিকে শরীফুল বাড়িতে এলে স্বর্ণা বলল, মামা, তুমি সেই দিনের ওই ছেলেটাকে তোমার কোম্পানিতে কাজ দিয়েছো? স্বর্ণার কথা শুনে শরীফুল বলল, কাজ দিয়েছি তো কি হবে, ছেলেটা সত্যিই ভালো।
এত তাড়াতাড়ি তুমি ওকে বিশ্বাস করে ফেললে? মানুষের চোখ দেখলেই তার মনের কথা বুঝতে পারা যায়। আমি একজন বিজনেসম্যান, আমি মানুষের চোখ দেখে বুঝতে পারি সে কি চাইছে। তবে এই ছেলেটা যে ভালো, আমি তোকে সেই গ্যারান্টি দিতেই পারি। আর ছেলেটার অনেক সম্ভাবনা আছে, অনেক দূর পর্যন্ত যাবে। এই কিছুদিন আমার কাছে কাজ করছে, আমি বুঝতে পারছি। মামার কথা স্বর্ণা একটু বিরক্ত হয়, কিন্তু সে কিছু বলতে পারে না। স্বর্ণা শরীফুলের বোনের মেয়ে। স্বর্ণার বাবা জালাল শেখ একজন ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে সে চাকরি করে। কিন্তু স্বর্ণার মা মমতাজ বেগমের সাথে তার বাবার সম্পর্ক ভালো নয়। স্বর্ণার বাবা জালাল শেখের সাথে অন্য এক মহিলার সম্পর্ক আছে। জালাল শেখ মমতাজ বেগমকে খুব মারধর করে, যার ফলে মমতাজ বেগম অসুস্থ হয়ে পড়ে এবং তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। তার চিকিৎসা চলছে। স্বর্ণা বাবা মার একমাত্র মেয়ে। মায়ের মানসিক সমস্যা, মেয়ের দিকে সেভাবে নজর দিতে পারে না। সেই কারণে পড়াশোনার জন্য স্বর্ণা তার মামার কাছে থাকে। স্বর্ণার বয়স এখন 19 বছর। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। শরীফুল বিয়ে করেনি, উনি বিজনেস করেন। বিজনেসটা ওর বাবার তৈরি। সংসারে তার মা আছে। শরীফুলরা এক ভাই ও এক বোন। তার বোন মমতাজ ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করেছিল। জালালের চরিত্র প্রথম থেকে ভালো ছিল না, সেটা বুঝতে পেরে গিয়েছিল শরীফুলের বাবা আজাদ খান। মেয়েকে বারণ করেছিল, কিন্তু মমতাজ শোনেনি। সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে জালালকে বিয়ে করে। মেয়ের এই ঘটনায় আজাদ খান অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিল, তারপর সে মারা যায়। বাবার মৃত্যুর পর শরীফুল বিজনেসের হাল ধরে। বাবার মত ছিল না বলে মমতাজ বিয়ের পর তাই বাড়িতে আসেনি। বিয়ে 2 বছরের মাথায় স্বর্ণা হয়। মমতাজ মেয়েকে নিয়ে স্বামীর সাথে থাকতো, পরে সে তার স্বামীর চরিত্র বুঝতে পারে। ততদিন অনেক দেরি হয়ে গেছে। স্বর্ণা যখন 10 বছরে, তখন জালাল এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মমতাজ আপত্তি করে, এই নিয়ে ওদের মধ্যে অশান্তি চলে। জালাল মমতাজকে খুব মারধর করে। একদিন তার মাথায় জালাল আঘাত করে আস্তে আস্তে মমতাজ মানসিক ডিপ্রেশনে চলে যায়। শরীফুলের কাছে খবর আসে, সে আর থাকতে না পেরে ছুটে যায় বোনের কাছে। বোনের কষ্ট দেখে তার খুব কষ্ট হয়। মমতাজকে মেন্টাল হোমে ভর্তি করে দেয় আর স্বর্ণাকে নিজের কাছে নিয়ে চলে আসে। তখন থেকে স্বর্ণা মামা ও নানির কাছে থাকে, আর স্বর্ণা ছুটি পেলে তার বাবার কাছে যায়। স্বর্ণা একটু অহংকারী মেয়ে, সে গরিবদের খুব একটা পছন্দ করে না, কিন্তু সে তার মামা শরীফুলকে খুবই ভালোবাসে। নিবিড়কে তার খুব একটা পছন্দ হয়নি। গ্রামের ছেলেদের স্বর্ণা পছন্দ করে না, কিন্তু মামা তাকে কাজ দিয়েছে, তাই সে কিছু বলতে পারে না। এদিকে রেশমির কলেজের পিয়ন চিঠি দেয় আর বলে কেউ নাকি রেশমির সাথে দেখা করতে এসেছে, অফিসে বসে অপেক্ষা করছে। কথাটা শুনে রেশমি ক্লাস থেকে অফিসে আসে, দেখে মাহবুব বসে আছে। মাহবুব এই কলেজের ছাত্র ছিল, খুব মেধাবী স্টুডেন্ট। কলেজের প্রত্যেকটা টিচার ওকে পছন্দ করে। মাহবুবকে দেখে রেশমি একটু অবাক হয়ে যায়। মাহবুব রেশমিকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহবুবের কথা শুনে রেশমি বলল, স্যার, ওনার সাথে আমার কোনো কথা নেই। কথাটা বলে রেশমি চলে যেতে চাইলে মাহবুব রেশমির হাত ধরে আর বলে, তুমি কোথাও যাবে না, আজকে তোমার সাথে আমার দরকার আছে, আর তুমি আমার সাথেই যাবে। অফিসে তখন জাভেদ স্যার ছিল। জাভেদ মাহবুবের ঘনিষ্ঠ বন্ধু, আর পরবর্তী ক্লাস রেশমিতে জাভেদ স্যারের ছিল। মাহবুব রেশমি হাত ধরাতে রেশমি খুব বিরক্ত হলো। জাভেদ রেশমিকে বলল, রেশমি, তুমি যাও। আজকে তোমাদের যে নোট দেওয়ার কথা ছিল ওইগুলো আমি অন্যদিন দেব। মাহবুবের তোমার সঙ্গে দরকার আছে, তুমি গিয়ে কথা বলো। জাভেদের কথা শুনে রেশমি বলল, স্যার, ওনার সাথে আমার কোনো কথা নেই। সাথে সাথে মাহবুব বলল, তুমি একটাও কথা বলবে না, চলো আমার সাথে। আপনি আমার হাত ছাড়ুন, আমি কোথাও যাব না আপনার সাথে। আপনি একটা অসভ্য লোক। রেশমির কথা শুনে মাহবুব খুব রেগে যায় আর বলে, হ্যাঁ, এখনো তোমার সাথে কিছু অসভ্যতা আমি করিনি গো। তুমি যখন বদনাম দিয়েছো তখন তো এবার দেখাতেই হবে আমি কতটা অসভ্য হতে পারি। কি করবেন কি আপনি আমার সাথে? আমি কিন্তু আপনার নামে থানায় কমপ্লেন করব। করো যেখানে যেখানে কমপ্লেন করার, তুমি করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি দেখবে তোমার স্যার এখানে দাঁড়িয়ে আছে, আমি তোমার সাথে কি করতে পারি। আপনি কিচ্ছু করতে পারবেন না। রেশমির কথা শুনে মাহবুব বলল, সত্যি কিছু করতে পারবো না। তুমি আমার পরীক্ষা নিতে চাইছো, বেশ, তবে তুমি দেখো আমি কি করি। কথাটা বলে মাহবুব জাভেদ স্যারের সামনেই রেশমিকে জড়িয়ে ধরে তার ঠোঁটে কিস করতে থাকে। রেশমি ছাড়ানোর জন্য হাঁসফাঁস করতে থাকে, কিন্তু মাহবুব ছাড়ে না। প্রায় 10 মিনিট পর মাহবুব ছাড়ে। জাভেদ ও বাকি টিচাররা লজ্জা পেয়ে অন্যদিকে চলে যায়। রেশমি খুব বিরক্ত হয় মাহবুবের এই ব্যবহারে, আর সাথে সে লজ্জাও পায়। তারপর মাহবুব রেশমিকে বলল, দেখলে তো আমি কি করতে পারি। তোমার টিচাররা কিছু বলবে না, ওরা সবাই অন্যদিকে চলে গেছে। তাই ভালোভাবে বলছি, তুমি চলো আমার সাথে। তোমার সাথে
কথা আছে আমার, আর রাখবে না। মাহবুবের কথা শুনে রেশমি কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, কেন আপনি আমার সাথে এমন করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। কে বললো তুমি আমার ক্ষতি করনি? তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো। কি ক্ষতি করেছি? তোমার ভালোবাসায় আমাকে আটকে রেখেছো, এটাই তোমার অপরাধ। আর যা থেকে আমি বের হতে পারছি না, একমাত্র তুমিই পারবে আমার এই অসুখ থেকে বাঁচাতে। আমি জানি রেশমি, তুমি আমাকে ভালোবাসো। মিথ্যে কথা, আমি কেন শুধু শুধু আপনাকে ভালোবাসবো? সত্যি তুমি আমাকে ভালোবাসো না? না বললাম তো, একটা কথা কতবার বলবো? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার রোশন আহমেদ রুমে ঢুকে আর মাহবুবের উদ্দেশ্যে বলে, মাহবুব, কখন এসেছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, একটু আগেই এসেছি আর ভালো আছি আমি। মাহবুব যখন প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিল ঠিক তার ফাঁকে রেশমি ওখান থেকে চলে যায়। মাহবুব আর চোখে দেখে কিন্তু স্যারের সাথে কথা বলায় সে কিছু বলতে পারে না। মাহবুব তাড়াতাড়ি বেরিয়ে রেশমির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে রেশমি কলেজ থেকে চলে গেছে। রেশমি বাড়িতে এসে মন খারাপ করে বসে আছে দেখে তার ছোট বোন পুতুল বলে, আপু, তোর কি হয়েছে? মন খারাপ কেন? কই মন খারাপ? কিছু হয়নি তো। তুই আমায় মিথ্যে বলছিস? তোর চোখ ফুলে ফুলে লাগছে, মনে হয় কান্না করেছিস। কেন রে, বাবার কথা মনে পড়ছে? ভাইয়া ফোন করেছে? না তো। কেন? ভাইয়া তো বলেছিল ফোন করবে নতুন চাকরি হলে। এই তো পরশুদিন গেল। ভাইয়া বলছিল কে জানাশোনা বন্ধু আছে সেই নাকি ব্যবস্থা করে দিবে, চাকরি পেলে ভাইয়া জানাবে। রাতের বেলা নিবিড় ফোন করে রেশমির ফোনে। রেশমি তখন পড়তে বসেছিল। ভাইয়ার ফোন দেখে সে ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাইয়া? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রে বোন। আমি চাকরি পেয়ে গেছি। মাকে চিন্তা করতে বারণ করবি। ছুটি পেলে বাড়ি যাব। তোরা মায়ের খেয়াল রাখবি, পুতুলকে দেখে রাখবি। হ্যাঁ ভাইয়া, এই ব্যাপারে তোকে চিন্তা করতে হবে না। তা তুই কি কাজ পেলি ভাইয়া? একটা প্রাইভেট কোম্পানিতে সপ্তাহে একদিন ছুটি থাকবে। আমি তখন বাড়ি যাব। নতুন চাকরি এখন যেতে পারবো না। ঠিক আছে ভাইয়া, সাবধানে থাকবি। মায়ের সাথে কথা বলবি। রাত হয়ে গেছে, মা হয়তো ঘুমিয়ে গেছে। আর মাকে ডাকতে হবে না, তুই বলে দিবি আমি ভালো আছি, মা যেন চিন্তা না করে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। এদিকে নিবিড়কে সহ্য করতে পারে না স্বর্ণা। সে নিবিড়কে নানাভাবে অপমান করতে থাকে। আজকে নিবিড় যখন বাড়ির সামনে বাগানে দাঁড়িয়েছিল, স্বর্ণা ইচ্ছে করে উপর থেকে এক বালতি গরম জল নিবিড়ের গায়ের উপর ছুঁড়ে দেয়। নিবিড় চমকে যায়। সে উপরের দিকে তাকায়, দেখে স্বর্ণা দাঁড়িয়ে নিবিড়ের জ্বালা করে। সে মুখ বুজে সহ্য করতে থাকে। বাড়ির কাজের লোক বিষয়টা দেখতে পায় আর সে স্বর্ণাকে দেখে শরীফুলকে গিয়ে বলে স্বর্ণার এই ব্যবহার। শরীফুল খুব বিরক্ত বোধ করে। শরীফুল নিবিড়কে কাছে ডেকে নেয় আর বলে, খুব জ্বালা করছে নিবিড়। নিবিড় মুখ বুজে জ্বালা সহ্য করছে। তারপরেও সে বলল, না স্যার, সেরকম কিছু নয়। মিথ্যে বলছো কেন? ওয়াশরুমে গিয়ে গায়ে ঠান্ডা জল দাও। আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তারকে ফোন করতে হবে না, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, আমি দেখতে পাচ্ছি। তারপর শরীফুল ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে নিবিড়ে জ্বালা কমানোর মেডিসিন দেয় আর রেস্ট নিতে বলে। নিবিড়ের শরীরের কিছু জায়গায় ফোসকা পড়ে গেছে। শরীফুল নিবিড়কে রুমে শুয়ে থাকতে বলল, আজকে তোমাকে ডিউটিতে যেতে হবে না, তোমার এখন 2 দিন ছুটি, তারপর সুস্থ হয়ে কাজে যাবে। কিন্তু স্যার। কথাটা বলার আগেই শরীফুল বলল, কোনো কথা নয়, তুমি 2 দিন বাড়িতে রেস্ট নেবে। তোমার মাইনে কাটা যাবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তারপর শরীফুল স্বর্ণাকে নিজের রুমে ডেকে পাঠায়। স্বর্ণা এসে বলল, মামা আমাকে ডেকেছিলে? স্বর্ণা শরীফুলের পাশে বসে। শরীফুল বলল, স্বর্ণা, তুই আজকে যে কাজটা করেছিস ঠিক কাজ করিসনি। একদিন এই কাজের জন্য তোকে আফসোস করতে হবে। নিবিড় খুব ভালো ছেলে, আর তুই ওর সাথে কেন এমন ব্যবহার করিস আমি জানি না। মানুষ জন্ম থেকে বড় লোক হয়ে জন্মায় না, গরিব থেকে সে একদিন বড় লোক হয়। আমার বাবা এক সময় গরিব, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আছে। আমি তো কিছুই করিনি, শুধু বাবার ব্যবসাটা কোনোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখবি ওই নিবিড় একদিন অনেক বড় হবে। ও খুব ভালো ছেলে, তুই আর নিবিড়ের সাথে খারাপ ব্যবহার করিস না।
ওকে তোর ভালো না লাগতে পারে, কিন্তু তুই ওর ক্ষতি করিস না। মামার কথায় সন্না মাথা নত করে বসে থাকে। তারপর সে কিছুদিন আর নিবিড়ের পিছু লাগে না। আবার কিছুদিন পর নিবিড়কে টিটকারি মারতে থাকে। নিবিড় খুব বিরক্ত হয়। এক সময় শরীফুলকে বলে, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। শরীফুল তখন ডাইনিংয়ে বসে চা খাচ্ছিল। শরীফুল বলল, বলে ফেলো, কি বলতে এসেছো? স্যার অনেক দিন তো হলো আমি আপনার কাছে কাজ করছি আর আপনার বাড়িতে আছি। এখন তো আমি বেতন পাচ্ছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরাহামের সাথে ওর ভাড়া বাড়িতে থাকবো। একটা রুম দুজনে শেয়ার করলে খুব একটা খরচ হবে না। আপনি আর আপত্তি করবেন না? নিবিড়ের কথায় শরীফুল বুঝতে পারলো আর সে বলল, আমি বুঝতে পেরেছি নিবিড়, আমি তোমায় কিছু বলবো না, তুমি যা ভালো বোঝো তাই করো। তারপর সে তার বন্ধু আরহামের ভাড়া বাড়িতে উঠে। আজকে শরীফুল অফিসে যায়নি, তার শরীরটা খারাপ, তাই নিবিড় এসেছে তাদের বাড়িতে গুরুত্বপূর্ণ কতগুলো ফাইল সিগনেচার করার জন্য। নিবিড়কে দেখে সন্না বলে, কি করতে এই বাড়িতে এসেছো? সন্নার কথা শুনে নিবিড় আমতা আমতা করে সন্নাকে বলল, স্যার স্যার আজকে অফিসে যাইনি, কতগুলো ফাইল সিগনেচার দরকার, সেই জন্য বাড়িতে এসেছি। স্যারকে ফোন করেছিলাম, স্যার আসতে বলেছে। নিবিড় আর সন্না যখন কথা বলছিল তখন শরীফুল বাইরে বেরিয়ে আসে আর নিবিড়কে বলল, নিবিড় ভেতরে এসো। তারপর নিবিড় এগিয়ে যায়। শরীফুল সই করতে করতে বলল, জানো নিবিড়, তোমার কাজকর্ম আমার খুব ভালো লেগেছে। আমি কদিন ধরে নোটিস করছি তুমি খুব সিরিয়াসভাবে কাজ করছো। আর কিছুদিন কাজটা করো, তারপর তোমাকে আমি ম্যানেজার পদে বসিয়ে দেব, তখন তোমার বেতন অনেক বেড়ে যাবে। ধন্যবাদ স্যার, তাহলে এখন আমি আসছি। হ্যাঁ এসো, কালকে থেকে অফিস যাব। আর তোমাকে যেটা বলেছি তুমি কিন্তু তৈরি থাকবে। কোন বিষয়ে স্যার? তোমাকে বললাম না, আমাদের কোম্পানি থেকে ট্যুরে যাওয়া হবে 4 দিন, দার্জিলিং যাব। তোমাকে তো যেতেই হবে, তাই বলছিলাম তুমি রেডি থেকো। স্যার আমি না গেলে হয় না? কেন নিবিড়, সমস্যা কিসে? আসলে স্যার অনেকদিন বাড়ি যায়নি, মা খুব কান্নাকাটি করছে। জানেন তো কিছুদিন আগে বাবা মারা গেছে, তাই স্বাভাবিকভাবে মা অসুস্থ হয়ে পড়েছে। তাই আমি সামনের সপ্তাহে বাড়ি যাব, ওখানে গিয়ে 2 দিন থাকার ইচ্ছে আছে। সে তুমি যাও না, অসুবিধে নেই। ওখান থেকে ফিরে এসেই তারপর আমাদের ট্যুর হবে। আসলে কি জানো, যত ভ্রমণ করবে তত তোমাদের অভিজ্ঞতা বাড়বে, যত ফিল্ডে নেমে কাজ করবে তত তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমাদের কোম্পানি মাঝে মাঝে ট্যুর করে, এতে মন যেমন ভালো থাকে, অনেক কিছু দেখারও সুযোগ থাকে। বুঝতে পেরেছি স্যার। এদিকে মাহবুবের মা আয়েশা বেগম মাহবুবকে বলছে, তোর বোনের কথা ভেবেছিস কিছু? মেয়েটা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মায়ের কথা শুনে মাহবুব বলল, আমি তোমাকে বলছি, নয়নার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা আমি ঠিক করে রেখেছি। আমি বুঝতে পারছি না, তুই আমার মেয়েটার কি ব্যবস্থা করবি? ও তো কথা বলতে পারে না, ওই বোবা মেয়েকে কে বিয়ে করবে বল? একটা ভালো ছেলে আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না। ছেলেটা আমাদের এলাকার, ছেলেটা ভালো, আর ওরা আমাকে কথা দিয়েছে নয়নাকে ওদের বাড়িতে বউ বানাবে। ও কথা বলতে পারে না বলে ওদের ফ্যামিলির কোনো সমস্যা নেই। আমাদের এলাকার ছেলে কে রে ছেলেটা? এখন সিক্রেট মা, পরে বলি। তবে নয়নার ভবিষ্যৎ আমি করে দেব, আমি ওর বড় ভাই, ও আমার দায়িত্ব। মাহবুবের একটা ছোট বোন আছে, সে কথা বলতে পারে না কিন্তু সব বুঝতে পারে। তাকে পছন্দ হয়েছে একজনের, আর সে কথা দিয়েছে নয়নাকে তার ছেলের বউ বানাবে। মাহবুব তাই নিশ্চিন্তে বসে আছে। বোনটার একটা গতি হয়ে গেলে তারপর সে নিজে বিয়ে করবে। মাহবুবের কথা শুনে আয়েশা বেগম বলল, ঠিক আছে, তুই তাই কর। মেয়েটা যদি কাছাকাছি থাকতে পারে ভালোই হবে, তবু মেয়েটাকে মাঝে মাঝে দেখতে পাবো। আর একটা কথা, কালকে তোর ফুপি ফোন করেছিল, ওর জায়ের মেয়ে চৈতালির সাথে তোর বিয়ের কথা বলছে। তুই তো চৈতালিকে চিনিস, ও খুবই ভালো মেয়ে। এবার তোর উপর নির্ভর করছে তুই কি বলছিস, তবে দেখতে যাবি? মায়ের কথা শুনে মাহবুব বলল, মা, এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই, আগে নয়নার বিয়ে হোক, তারপর আমি আমার কথা ভাববো। এটা আবার কিরকম কথা?
নয়না এইসবে 19 বছর বয়স, কিন্তু তোর 28 বছর বয়স। তুই একজন উকিল, ভালো ইনকাম করছিস, আর্থিক অবস্থা ভালো। এটাই তো উপযুক্ত সময় তোর বিয়ে করার। মা, এখনো বিয়ে করার সময় আসেনি। এটা আবার কি রকম কথা? বিয়ে হওয়ার বয়স হয়নি মানে? কবে হবে? তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কাউকে ভালোবাসিস? যদি ভালোবাসিস তাহলে বলতে পারিস, আমার কোনো সমস্যা নেই। তুই বিয়ে করবি এটা তোর সিদ্ধান্ত। তবু তোর ভাবি বলছিল চৈতালি মেয়েটাকে আমার পছন্দ ছিল, সেজন্য বলছিলাম। কিন্তু যদি পছন্দ না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তুমি ফুপিকে না বলে দাও, আর আমাকে কিছুদিন সময় দাও। তোমাকে আমি ভালো বৌমা এনে দেব, তোমার মনের মতন, যে তোমার খুব সেবা করবে, সব সময় তোমার কাছে থাকবে। সেই রকম একটা মিষ্টি মেয়ে তোমার বৌমা হবে। ছেলের কথা শুনে আয়েশা বেগম হাসতে হাসতে বলল, তাই নাকি? এটা খুব ভালো কথা। মেয়েটা কে রে? তোমায় বললাম না এখন কিছু বলা যাবে না, কিছুদিন ওয়েট করো। দেখিস আবার অপেক্ষা করিয়ে যেন রেখে দিস না। আজকে নিবিড় বাড়িতে এসেছে। নিবিড়কে দেখে তার মা মায়া বেগম কান্না করে ফেলে আর বলল, নিবিড়, তোর শরীর কি হাল হয়েছে? তুই এত রোগা হয়ে গেছিস কেন? খুব কাজের চাপ? বাবা, সময় খেতে পাস না? মায়ের কথা শুনে নিবিড় হাসতে হাসতে বলল, মা, আমি রোগা হইনি, আমার ওজন 2 কেজি বেড়ে গেছে। তুমি তো অনেকদিন দেখোনি, তাই তোমার মনে হচ্ছে। কি জানি বাবা, হয়তো তাই হবে। জানিস, তুই আসবি বলে রেশমি আজকে খিচুড়ি রান্না করেছে। তুই তো খেতে ভালোবাসিস। তুই ফ্রেশ হয়ে আয় বাবা, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বোনেরা কোথায় গেছে? রেশমি তো তোর জন্য রান্না করেছে, ও রান্নাঘরে আছে। আর পুতুলও তো জানিস এখনো ছেলে মানুষই যায়নি, ওর বন্ধুদের বাড়িতে গেছে। কালকে ওদের পরীক্ষা আছে, কি নোট আনতে গেছে। দুপুরে খেতে বসে রেশমি বলল, ভাইয়া, আজকে তোর জন্য অনেক কষ্ট করে খিচুড়ি রান্না করলাম, তুই কিন্তু আমাকে বকশিস দিবি। আগে টেস্ট করি, যদি ভালো হয় অবশ্যই দেব। অবশ্যই ভালো হবে, তুই খেয়ে দেখ, যা সুন্দর গন্ধ উঠেছে। মাহবুবের ভয়ে রেশমি আর ভালো কলেজে যায়নি, বাড়ির বাইরেও যায়নি। সে সবসময় বাড়ির মধ্যেই থাকে। যদি কোনোভাবে মাহবুব তাকে দেখে ফেলে। আজকে ভাইয়া এসেছে বলে সাহস করে ভাইয়াকে বলল, ভাইয়া, ওই নদীর পাড়ে মেলা বসেছে, সবাই যাচ্ছে, তুই যখন এসেছিস তোর সাথে যাব। মা আজ যেতে দেয়নি, তুই আজকে আমাকে চুড়ি কিনে দিবি। শুনলাম মেলায় সুন্দর সুন্দর চুড়ি বিক্রি হচ্ছে। রেশমির কথা শুনে ওর মা পাশ থেকে বলল, না, মেলা দেখতে যেতে হবে না। ভাইয়া 2 দিনের জন্য এসেছে, ওকে জ্বালাতন করিস না। কি হবে মা গেলে? ভাইয়া তো আমাদের সাথেই থাকবে। প্লিজ মা, তুমি না করো না, আমি অনেক দিন বাড়ির বাইরে যাইনি। রেশমির কথা শুনে নিবিড় বলল, ঠিক আছে মা, আমি ওদের দুজনকে নিয়ে যাব। ওদের কথার মাঝে পুতুল ঢুকে আর তার মাকে উদ্দেশ্য করে বলল, জানো মা, ফরিদ ভাইয়া বিয়ে করেছে ওর মামাতো বোন কিয়াকে। মেয়েটা নাকি এর আগেও একবার বিয়ে হয়েছিল। চাচা চেঁচামেচি করছে, বলছে বাড়ি থেকে চলে যেতে। আমি আসার পথে শুনলাম। পুতুলের মুখ থেকে এই কথা শুনে মায়া বেগম হাসলো, তারপর বলল, অন্যের যে ক্ষতি করে তার তো ক্ষতি হবেই। এক মেয়ের বিয়ে দিল, তার সংসার হলো না। এক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেল, আর এক ছেলে এক ডিভোর্সি মেয়েকে নিয়ে এসে ঘরে তুললো। আর ওই বুড়ি আবার আমার ছেলে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলছে। মায়ের কথা শুনে রেশমি বলল, তুমি চুপ করো মা, অন্যের সংসারে নাক গলাবার দরকার নাই। রেশমি আর পুতুলকে নিয়ে নিবিড় মেলা দেখতে যায়। সেখানে মাহবুব একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল। মাহবুব বাইকের উপরে বসেছিল। রেশমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, যার ফলে রেশমির ওড়নাটা মাহবুবের বাইকে আটকে যায়। রেশমি ঘুরে দেখে মাহবুবের বাইক, আর মাহবুব তার দিকেই তাকিয়ে আছে। রেশমি টান দিলে ওড়নাটা ছিঁড়ে যায়। মাহবুব বলল, দেখেছো, ওটা যেতেই চাইছে না আর তুমি জোর করছো। মাহবুবের কথা শুনে রেশমি মাহবুবের দিকে তাকিয়ে দেখলো নিবিড় তখনও পুতুলের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। নিবিড় অতটা খেয়াল করেনি। রেশমি নিবিড়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তোর একটু এগিয়ে যা, আমি আসছি। কথাটা বলে রেশমি মাহবুবের বাইকের কাছে আসে আর মাহবুবকে বলল,
আমি কিন্তু সত্যি করে আপনাকে শ্রদ্ধা করতাম, তো যেদিন আপনি আমার বাবার সাথে এরকম ছলনা করলেন সেদিন থেকে আপনাকে আমি ঘৃণা করি। আর যদি একবার কারোর প্রতি ঘৃণা সৃষ্টি হয় সেটা কখনো ভালোবাসায় পরিণত হয় না। আপনি আমার ওড়না ছাড়ুন। আমি দেখেছি আপনি ইচ্ছে করে আমার ওড়নাটা ধরেছেন আর আপনার গাড়ির সাথে আটকে দিয়েছেন। তুমি ভুল দেখেছো, আমি তোমার ওড়না ধরে টানিনি। অতটা খারাপ ছেলে আমি নই। তুমি তোমার ওড়না ছাড়িয়ে নিয়ে যেতে পারো। রেশমি যেই মাহবুবের কাছে এসে অন্যায় হাত দিতে যাবে, মাহবুব হাতটা ধরে আর বলে, গাড়িতে উঠে বসো, তোমার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নেই, তাছাড়া ভাই আছে, ভাইয়া কিছু বলতে পারে। আমি আমার শালার সাথে বোঝাপড়া করে নেব। তখন নিবিড় সেখানে আসে আর রেশমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখ ভাইয়া, ওনাটা আটকে গিয়েছিল। দেখে শুনে চলবি তো। চল, ওখানে পুতুল ফুচকা খাবে বলে বায়না করছে। তারপর রেশমি ওড়নাটা ছাড়িয়ে নিয়ে ছুটে ওখান থেকে চলে আসে। মাহবুব এক দৃষ্টিতে রেশমির মুখের দিকে তাকিয়ে থাকে। রেশমি এলে নিবিড় বলল, মাহবুব ভাইয়া তোকে কি বলেছিল? কিছু বলেনি, আসলে ওড়নাটা ওনার বাইকেই আটকে গিয়েছিল। রেশমির কথা শুনে নিবিড় রেশমির দিকে তাকালো। মনে হলো তার বোন ভয় পাচ্ছে। সে বলল, দেখ, মাহবুব ভাইয়াকে আমি পছন্দ করতাম, কিন্তু সেদিন ওই ঘটনার পর থেকে ভাইয়ার প্রতি বিশ্বাস হারিয়েছে। ভাইয়া যথেষ্ট মেধাবী ছেলে, কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করেননি। তাই বলছি, তুই ওর সাথে বেশি কথা বলবি না। তুই তো বড় হয়েছিস, কেউ কিছু ভাবতে পারে আমি বাড়িতে থাকি না, মা অসুস্থ, এসব সামলাবে কে বল? পুতুলকে তোকে দেখতে হবে। বুঝতে পেরেছিস আমি কি বললাম তোকে? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আমি তো তোকে কথা দিয়েছি, তুই নিশ্চিন্তে থাকতে পারিস, আমি কোনো ভুল করব না। তোরা দুজনে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। নিবিড় তারপর রেশমিকে ও পুতুলকে দাঁড়া করিয়ে রেখে মাহবুবের কাছে গেল আর মাহবুবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া যদি ব্যস্ত না থাকেন তাহলে 5 মিনিট আমি কি আপনার সাথে কথা বলতে পারি? নিবিড়ের কথা শুনে মাহবুব হাসলো, তারপর বলল, এতে আবার পারমিশন নিতে হয় নাকি? কি বলবে বলে ফেলো নিবিড়। আপনার কি আমার বোন রেশমিকে ভালো লাগে? যদি বলি হ্যাঁ, তাহলে কি তোমার আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আপনি আমাদের সাথে যেটা কাজ করেছেন সেটা ঠিক কাজ করেননি, তাই বলে এই নয় আমি আপনাকে ঘৃণা করি। আপনি যথেষ্ট ভালো ছেলে আর আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনার ভুলের জন্য আমার পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার রাগ আপনার উপর না থাকলেও রেশমির কিন্তু আছে। তারপরও রেশমি যদি আপনাকে পছন্দ করে আমার কিন্তু আপত্তি থাকবে না। আমি কখনোই রেশমির সিদ্ধান্তের উপর আপত্তি করব না। ওর লাইফ, ওর সিদ্ধান্ত। আমি যেমন বড় ভাই হিসেবে ওর পাশে সবসময় আছি, তেমন চিরকাল আমি থাকবো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, খুব তাড়াতাড়ি তোমার বোনের ভুল ভেঙে যাবে আর ওকে আমি আমার লাইফের সাথে জুড়ে দেব। নিবিড় মেলায় বারবার দেখেছিল মাহবুব রেশমির দিকে তাকিয়ে আছে। রেশমিও দেখছে নিবিড়কে। সন্দেহ হয়, কিন্তু রেশমি অস্বীকার করে, তাই সে কিছু জিজ্ঞেস করলো না। নিবিড় ফিরে এলে শরীফুল নিবিড়কে বলল, নিবিড়, তুমি ট্যুরে যাচ্ছ তো? না স্যার, আমার যাওয়ার ইচ্ছে নেই। ঠিক আছে, ইচ্ছা যখন নেই তখন তোমায় জোর করব না। এদিকে স্বর্ণা তার বন্ধু তামিমের সাথে ঘুরতে গেছে। অনেক রাত হয়ে গেছে, সে বাড়িতে আসছে না দেখে শরীফুলের খুব চিন্তা করতে থাকে। বারবার স্বর্ণাকে ফোন করে, কিন্তু স্বর্ণার ফোন সুইচ অফ। শরীফুল চিন্তা করতে থাকে। সে নিবিড়কে ফোন করে। এত রাতে স্যারের ফোন দেখে নিবিড় একটু অবাক হয়ে যায়, তবু সে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম স্যার, এত রাতে ফোন করেছেন, কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সমস্যার মধ্যে আছি, কি করব বুঝে উঠতে পারছি না, তাই তোমায় ফোন করলাম। কি সমস্যা স্যার, আমাকে বলুন। তুমি একবার আমার বাড়িতে এসো, তারপর তোমাকে সমস্ত ঘটনা খুলে বলছি। কিছুক্ষণের মধ্যেই নিবিড় শরীফুলের বাড়িতে আসে। নিবিড়কে দেখে শরীফুল বলল, তোমার জন্যই অপেক্ষা করছি, তোমাকে অনেক কিছু বলার আছে আমার। হ্যাঁ স্যার, বলুন আপনার কি দরকার আমার সাথে, আর আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তারপর শরীফুল বলতে শুরু করলো, তুমি তো আমার ভাগ্নি স্বর্ণাকে চেনো, অনেক রাত হয়ে গেছে, স্বর্ণা এখনো বাড়ি ফেরেনি।
আসলে স্বর্ণার চালচলন তো সুবিধের নয়। হঠাৎ কালকে বলল ও বন্ধুদের সাথে ঘুরতে যাবে, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি চলে আসবে। এত রাত হলো, মেয়েটা এখনো বাড়ি এলো না। খুব চিন্তা হচ্ছে। আমি স্বর্ণাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনে সুইচ অফ। সেই জন্য তোমার একটু হেল্প চাইছিলাম। তুমি একটু ওকে খুঁজে বার করতে পারবে? আমি জানি স্বর্ণা তোমাকে পছন্দ করে না, কিন্তু স্বর্ণা ছেলে মানুষ, তাই ওর কথায় খুব একটা গুরুত্ব দেবে না। তুমি ওকে একটু দেখো না, ও কোথায় গেছে। শরীফুলের কথা শুনে নিবিড় ওকে আশ্বস্ত করে আর বলল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। নিবিড় স্বর্ণার ফোন লোকেশন ট্র্যাক করতে থাকে। অবশেষে তাকে একটা হোটেলের সামনে পায়। কিছু কথা নিবিড়ের কানে আসে। সে খুব সতর্কতাভাবে সেখানে পৌঁছায়। দেখে স্বর্ণা বিধ্বস্ত অবস্থায় সোফার উপর শুয়ে আছে। নিবিড় খুব সতর্কতাভাবে সেখান থেকে স্বর্ণাকে নিয়ে আসে। সে তার বাড়িতে পৌঁছে দেয় আর শরীফুলকে বলল, স্যার উনি নেশা করেছেন, ওকে একটু লেবু জল খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। তুমি ওকে কোথায় পেয়েছো? হোটেলে পেয়েছি, ওর পার্টনার তামিমের সাথে। তামিম তখন কিছু লোকের সাথে কথা বলছিল, ঠিক সেই সুযোগে আমি সেখানে পৌঁছে যাই আর ওকে নিয়ে আসি। তবে ম্যাডামকে কিছু বলার দরকার নেই। নিবিড়ের কথা শুনে শরীফুল বলল,